হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 34 হাইকোর্ট অধ্যায় 34 উচ্চ আদালত In the Indian single integrated judicial system, the High Court operates below the Supreme Court but above the subordinate courts. The judiciary in a state consists of a High Court and a hierarchy of subordinate courts. The High Court occupies the top position in the judicial administration of a state. ভারতীয় একক সমন্বিত বিচার ব্যবস্থায় উচ্চ আদালত সুপ্রিম কোর্টের নিচে কিন্তু অধস্তন আদালতের উপরে কাজ করে। রাষ্ট্রে বিচার বিভাগ একটি উচ্চ আদালত এবং অধস্তন আদালতের একটি শ্রেণীবিন্যাস নিয়ে গঠিত। উচ্চ আদালত একটি রাষ্ট্রের বিচার প্রশাসনের শীর্ষস্থান দখল করে। দি ইনস্টিটিউশন অফ হাই কোর্ট অরিজিনেটেড ইন ইন্ডিয়া ইন 1862 when the High Courts were set up at Calcutta, Bombay and Madras. In 1866, a fourth High Court was established at Allahabad. In the course of time, each province in British India came to have its own High Court. After 1950, a High Court existing in a province became the High Court for the corresponding state. 1862 সালে কলকাতা, বম্বে এবং মাদ্রাজে উচ্চ আদালত স্থাপনের সময় ভারতে উচ্চ আদালতের প্রতিষ্ঠানের উদ্ভব হয়। 1866 সালে এলাহাবাদে একটি চতুর্থ উচ্চ আদালত প্রতিষ্ঠিত হয়। সময়ের সাথে সাথে ব্রিটিশ ভারতের প্রতিটি প্রদেশের নিজস্ব হাইকোর্ট ছিল। 1950 সালের পর একটি প্রদেশে বিদ্যমান একটি উচ্চ আদালত সংশ্লিষ্ট রাজ্যের জন্য উচ্চ আদালতে পরিণত হয়। The Constitution of India provides for a High Court for each state, but the 78th Amendment Act of 1956 authorized the Parliament to establish a common High Court for two or more states or for two or more states and a union territory. The territorial jurisdiction of a High Court is coterminous with the territory of a state. Similarly, the territorial jurisdiction of a common High Court is coterminous with the territories of the concerned states and union territory. ভারতের সংবিধান প্রতিটি রাজ্যের জন্য একটি উচ্চ আদালতের ব্যবস্থা করে, কিন্তু 1956 সালের সপ্তম সংশোধনী আইন দুটি বা ততোধিক রাজ্যের জন্য বা দুই বা ততোধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট প্রতিষ্ঠার জন্য সংসদকে অনুমোদন করে। একটি উচ্চ আদালতের আঞ্চলিক এখতিয়ার একটি রাষ্ট্রের ভূখণ্ডের সাথে সহটার্মিনাস। একইভাবে একটি সাধারণ হাইকোর্টের আঞ্চলিক এখতিয়ার সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সহটার্মিনাস। At present 2019 there are 25 high courts in the country. Out of them, only 3 high courts have jurisdiction over more than one state. Among the 9 union territories, Delhi alone has a separate high court since 1966. The union territories of Jammu and Kashmir and Ladakh have a common high court. The other union territories fall under the jurisdiction of different state high courts. The Parliament can extend the jurisdiction of a high court to any union territory or exclude the jurisdiction of a high court from any union territory. বর্তমানে 2019 দেশে 25টি হাইকোর্ট রয়েছে। এর মধ্যে মাত্র 3টি উচ্চ আদালতের একাধিক রাজ্যের এখতিয়ার রয়েছে। 9টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একা দিল্লিতে একটি পৃথক হাইকোর্ট রয়েছে 1966 সাল থেকে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির একটি সাধারণ হাইকোর্ট রয়েছে। অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বিভিন্ন রাজ্যের উচ্চ আদালতের এখতিয়ারের অধীনে পড়ে। সংসদ হাইকোর্টের এখতিয়ারকে যেকোনো কেন্দ্রশাসিত অঞ্চলে প্রসারিত করতে পারে বা যেকোনো কেন্দ্রশাসিত অঞ্চল থেকে উচ্চ আদালতের এখতিয়ার বাদ দিতে পারে। The name, year of establishment, territorial jurisdiction and seat with bench or benches of all the 25 high courts are mentioned in table 34.1 at the end of this chapter. সমস্ত 25টি হাইকোর্টের নাম, প্রতিষ্ঠার বছর, আঞ্চলিক এখতিয়ার এবং আসন, বেঞ্চ বা বেঞ্চ সহ এই অধ্যায়ের শেষে সারণী 34.1 উল্লেখ করা হয়েছে। Articles 214 to 231 in Part VI of the Constitution deal with the organization, independence, jurisdiction, powers, procedures and so on of the High Courts. সংবিধানের ষষ্ঠ অংশের 214 থেকে 231
অনুচ্ছেদগুলি উচ্চ আদালতের সংগঠন, স্বাধীনতা, এখতিয়ার, ক্ষমতা, পদ্ধতি এবং আরও অনেক কিছু নিয়ে কাজ করে। কম্পোজিশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, রচনা এবং নিয়োগ। Every high court, whether exclusive or common, consists of a chief justice and such other judges as the president may from time to time deem necessary to appoint. Thus, the Constitution does not specify the strength of a high court and leaves it to the discretion of the president. Accordingly, the president determines the strength of a high court from time to time depending upon its workload. প্রতিটি হাইকোর্ট একচেটিয়া বা সাধারণ, একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির মতো অন্যান্য বিচারকদের নিয়ে থাকে যা সময়ে সময়ে নিয়োগের জন্য প্রয়োজনীয় বলে মনে করতে পারে। সুতরাং, সংবিধান উচ্চ আদালতের ক্ষমতা নির্দিষ্ট করে না এবং এটি রাষ্ট্রপতির বিবেচনার উপর ছেড়ে দেয়। তদনুসারে, রাষ্ট্রপতি সময়ে সময়ে একটি উচ্চ আদালতের কার্যভারের উপর নির্ভর করে তার শক্তি নির্ধারণ করেন। অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, বিচারকদের নিয়োগ। দি জাজেস অফ এ হাই কোর্ট আর অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট। দি চিফ জাস্টিস ইজ অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট আফটার কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড দি গভর্নর অফ দি স্টেট কনসার্নেড। উচ্চ আদালতের বিচারক রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ভারতের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের গভর্নরের সাথে পরামর্শের পর রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। For appointment of other judges, the Chief Justice of the concerned High Court is also consulted. In case of a common High Court for two or more states, the governors of all the states concerned are consulted by the President. অন্যান্য বিচারক নিয়োগের জন্য সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ নেওয়া হয়। দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্টের ক্ষেত্রে, সংশ্লিষ্ট সমস্ত রাজ্যের গভর্নররা রাষ্ট্রপতির সাথে পরামর্শ করেন। ইন দি সেকেন্ড জাজেস কেস 1993, দি সুপ্রিম কোর্ট রুলড দ্যাট নো অ্যাপয়েন্টমেন্ট অফ এ জাজ অফ দি হাই কোর্ট ক্যান বি মেড, আনলেস ইট ইজ ইন কনফর্মিটি উইথ দি ওপিনিয়ন অফ দি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। In the third judge's case 1998, the Supreme Court opined that in case of the appointment of High Court judges, the Chief Justice of India should consult a collegium of two senior-most judges of the Supreme Court. Thus, the sole opinion of the Chief Justice of India alone does not constitute the consultation process. দ্বিতীয় বিচারকের মামলায় 1993 সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে হাইকোর্টের কোনো বিচারকের নিয়োগ করা যাবে না, যদি না এটি ভারতের প্রধান বিচারপতির মতামতের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তৃতীয় বিচারকের মামলায় 1998 সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে যে উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে, ভারতের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের দুই সিনিয়র সবচেয়ে বিচারকের একটি কলেজিয়ামের সাথে পরামর্শ করা উচিত। সুতরাং, ভারতের প্রধান বিচারপতির একমাত্র মতামতই পরামর্শ প্রক্রিয়া গঠন করে না। The 99th Constitutional Amendment Act of 2014 and the National Judicial Appointments Commission Act of 2014 have replaced the collegium system of appointing judges to the Supreme Court and High Courts with a new body called the National Judicial Appointments Commission (NJAC). However, in 2015, the Supreme Court has declared both the 99th constitutional amendment as well as the NJC Act as unconstitutional and void. Consequently, the earlier collegium system became operative again. This verdict was delivered by the Supreme Court in the fourth judge's case 4/2015. The court opined that the new system, i.e., NJAC, would affect the independence of the judiciary. 2014 সালের 99তম সাংবিধানিক সংশোধনী আইন এবং 2014 সালের জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন আইন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বিচারক নিয়োগের কলেজিয়াম সিস্টেমকে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন (এনজেএসি) নামে একটি নতুন সংস্থার সাথে প্রতিস্থাপন করেছে। যাই হোক, 2015 সালে সুপ্রিম কোর্ট 99তম সাংবিধানিক সংশোধনীর পাশাপাশি এনজেএসি আইন উভয়কেই অসাংবিধানিক এবং বাতিল বলে ঘোষণা করেছে। ফলস্বরূপ, আগের কলেজিয়াম ব্যবস্থা আবার কার্যকর হয়ে ওঠে। চতুর্থ বিচারক মামলায় 2015 এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের মতামত ছিল যে নতুন ব্যবস্থা অর্থাৎ এনজেএসি বিচার বিভাগের স্বাধীনতাকে প্রভাবিত করবে। কোয়ালিফিকেশনস, ওয়েথ অ্যান্ড স্যালারিজ।
যোগ্যতা, শপথ এবং বেতন। কোয়ালিফিকেশনস অফ জাজেস। বিচারকদের যোগ্যতা। এ পারসন টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ জাজ অফ এ হাই কোর্ট শুড হ্যাভ দি ফলোয়িং কোয়ালিফিকেশনস। উচ্চ আদালতের বিচারক হিসেবে নিয়োগের জন্য একজন ব্যক্তির নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। 1. হি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তাকে ভারতের নাগরিক হতে হবে। 2. হি শুড হ্যাভ হেল্ড এ জুডিশিয়াল অফিস ইন দি টেরিটরি অফ ইন্ডিয়া ফর 10 ইয়ার্স অর। তার 10 বছর ধরে ভারতের ভূখণ্ডে একটি বিচার বিভাগীয় অফিস রাখা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যান অ্যাডভোকেট অফ এ হাই কোর্ট অর হাই কোর্ট ইন সাকসেশন ফর 10 ইয়ার্স। তার 10 বছর ধরে উচ্চ আদালতের বা পরপর উচ্চ আদালত উকিল হওয়া উচিত ছিল। From the above, it is clear that the Constitution has not prescribed a minimum age for appointment as a judge of a high court. Moreover, unlike in the case of the Supreme Court, the Constitution makes no provision for appointment of a distinguished jurist as a judge of a high court. উপরোক্ত থেকে এটা স্পষ্ট যে সংবিধান উচ্চ আদালতের বিচারক হিসেবে নিয়োগের জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করেনি। অধিকন্তু, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে ভিন্ন, সংবিধানে উচ্চ আদালতের বিচারক হিসাবে একজন বিশিষ্ট আইনজ্ঞকে নিয়োগের কোনো বিধান নেই। ওয়েথ অর অ্যাফিরমেশন। শপথ বা নিশ্চিতকরণ। এ পারসন অ্যাপয়েন্টেড অ্যাজ এ জাজ অফ এ হাই কোর্ট বিফোর এন্টারিং আপন হিজ অফিস has to make and subscribe an oath or affirmation before the governor of the state or some person appointed by him for this purpose. In his oath, a judge of a high court swears. উচ্চ আদালতের বিচারক হিসাবে নিযুক্ত একজন ব্যক্তি তার পদে প্রবেশের আগে রাজ্যের গভর্নর বা এই উদ্দেশ্যে তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তির সামনে একটি শপথ বা প্রতিজ্ঞা করতে হবে। তার শপথে উচ্চ আদালতের একজন বিচারক শপথ করেন। 1. To bear true faith and allegiance to the Constitution of India. ভারতের সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস এবং আনুগত্য বহন করা। 2. To uphold the sovereignty and integrity of India. ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা সমুন্নত রাখা। 3. To duly and faithfully and to the best of his ability, knowledge and judgment perform the duties of the office without fear or favor, affection or ill will, and যথাযথভাবে এবং বিশ্বস্ততার সাথে এবং তার সর্বোত্তম ক্ষমতা, জ্ঞান এবং বিচারে ভয় বা অনুগ্রহ, স্নেহ বা অনিচ্ছা ছাড়াই অফিসের দায়িত্ব পালন করা। 4. টু আপহোল্ড দি কনস্টিটিউশন অ্যান্ড দি লস। সংবিধান ও আইন সমুন্নত রাখা। স্যালারিস অ্যান্ড অলোয়েন্সেস। বেতন ও ভাতা। দি স্যালারিস, অলোয়েন্সেস, প্রিভিলেজেস, লিভ অ্যান্ড পেনশন অফ দি জাজেস অফ এ হাই কোর্ট আর ডিটারমিন্ড ফ্রম টাইম টু টাইম বাই দি পার্লামেন্ট। They cannot be varied to their disadvantage after their appointment except during a financial emergency. In 2018, the salary of the Chief Justice was increased from 90,000 rupee to 2.50 lakh per month each and that of a judge from 80,000 rupee to 2.25 lakh per month each. They are also paid a sumptuary allowance and provided with free accommodation and other facilities like medical, car, telephone, etc. উচ্চ আদালতের বিচারকদের বেতন, ভাতা, সুযোগ সুবিধা, ছুটি এবং পেনশন সময়ে সময়ে সংসদ দ্বারা নির্ধারিত হয়। একটি আর্থিক জরুরি সময় ছাড়া তাদের নিয়োগের পরে তাদের অসুবিধার জন্য পরিবর্তন করা যাবে না। 2018 সালে প্রধান বিচারপতির বেতন প্রতি মাসে 90,000 রুপি থেকে 2.50 লাখ এবং একজন বিচারকের বেতন প্রতি মাসে 80,000 রুপি থেকে 2.25 লাখে উন্নীত হয়েছিল। তাদের অতিরিক্ত ভাতা প্রদান করা হয় এবং বিনামূল্যে বাসস্থান এবং চিকিৎসা, গাড়ি, টেলিফোন ইত্যাদির মতো অন্যান্য সুবিধা প্রদান করা হয়। The retired Chief Justice and judges are entitled to 50% of their last drawn salary as monthly pension. অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং বিচারকরা তাদের শেষ ডানা বেতনের 50% মাসিক পেনশন হিসাবে পাওয়ার অধিকারী। টেনার, রিমুভাল অ্যান্ড ট্রান্সফার। মেয়াদ, অপসারণ এবং স্থানান্তর। টেনার অফ জাজেস। বিচারকদের মেয়াদ। দি কনস্টিটিউশন হ্যাজ নট ফিক্সড দি টেনার অফ এ জাজ অফ এ হাই কোর্ট। However, it makes the following four provisions in this regard. সংবিধান উচ্চ আদালতের বিচারকের মেয়াদ নির্ধারণ করেনি। যাই হোক, এটি এই বিষয়ে নিম্নলিখিত 4টি বিধান করে। 1. He holds office until he attains the age of 62 years.
Any questions regarding his age is to be decided by the President after consultation with the Chief Justice of India and the decision of the President is final. ৬২ বছর বয়স না হওয়া পর্যন্ত তিনি পদে অধিষ্ঠিত হন। তার বয়স সংক্রান্ত যে কোনো প্রশ্ন ভারতের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতির সিদ্ধান্ত নিতে হবে এবং রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত। ২. He can resign his office by writing to the President. তিনি রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে তার পদ থেকে পদত্যাগ করতে পারেন। ৩. He can be removed from his office by the President on the recommendation of the Parliament. সংসদের সুপারিশে রাষ্ট্রপতি তাকে তার পদ থেকে অপসারণ করতে পারেন। ৪. He vacates his office when he is appointed as a judge of the Supreme Court or when he is transferred to another high court. যখন তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন বা যখন তাকে অন্য হাইকোর্টে বদলি করা হয় তখন তিনি তার পদ ত্যাগ করেন। রিমুভাল অফ জাজেস, বিচারকদের অপসারণ। A judge of a high court can be removed from his office by an order of the President. The President can issue the removal order only after an address by the Parliament has been presented to him in the same session for such removal. The address must be supported by a special majority of each House of Parliament, i.e., a majority of the total membership of that House and majority of not less than 2/3 of the members of that House present and voting. The grounds of removal are to prove misbehavior or incapacity. Thus, a judge of a high court can be removed in the same manner and on the same grounds as a judge of the Supreme Court. রাষ্ট্রপতির আদেশে উচ্চ আদালতের একজন বিচারপতিকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে। এই ধরনের অপসারণের জন্য সংসদের একই অধিবেশনে তার কাছে একটি ভাষণ পেশ করার পরেই রাষ্ট্রপতি অপসারণের আদেশ জারি করতে পারেন। ভাষণটি সংসদের প্রতিটি হাউসের একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সমর্থিত হতে হবে, অর্থাৎ সেই হাউসের মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠ এবং সেই হাউসের 2/3 কম নয় এমন সংখ্যাগরিষ্ঠ সদস্য উপস্থিত এবং ভোট দিচ্ছেন। অপসারণের ভিত্তি দুটি প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতা। সুতরাং উচ্চ আদালতের একজন বিচারককে সুপ্রিম কোর্টের বিচারকের মতো একই পদ্ধতিতে এবং একই ভিত্তিতে অপসারণ করা যেতে পারে। The Judges Enquiry Act 1968 regulates the procedure relating to the removal of a judge of a high court by the process of impeachment. বিচারক তদন্ত আইন 1968 অভিশংসনের প্রক্রিয়া দ্বারা উচ্চ আদালতের একজন বিচারককে অপসারণ সম্পর্কিত পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। A removal motion signed by 100 members in the case of Lok Sabha or 50 members in the case of Rajya Sabha is to be given to the Speaker Chairman. 100 জন সদস্য লোকসভার ক্ষেত্রে বা 50 জন সদস্য রাজ্যসভার ক্ষেত্রে দ্বারা স্বাক্ষরিত একটি অপসারণ প্রস্তাব স্পিকার চেয়ারম্যানকে দিতে হবে। 2. The Speaker Chairman may admit the motion or refuse to admit it. স্পিকার চেয়ারম্যান প্রস্তাবটি স্বীকার করতে পারেন বা তা স্বীকার করতে অস্বীকার করতে পারেন। 3. If it is admitted, then the Speaker Chairman is to constitute a 3-member committee to investigate into the charges. যদি এটি স্বীকার করা হয় তাহলে অভিযোগের তদন্তের জন্য স্পিকার চেয়ারম্যানকে 3 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। 4. The committee should consist of a. The Chief Justice or a Judge of the Supreme Court, b. A Chief Justice of a High Court, and c. A distinguished jurist. কমিটিতে ক. প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, খ. হাইকোর্টের একজন প্রধান বিচারপতি এবং গ. একজন বিশিষ্ট আইনজ্ঞ থাকা উচিত। 5. If the committee finds the judge to be guilty of misbehavior or suffering from an incapacity, the House can take up the consideration of the motion. কমিটি যদি বিচারককে দুর্ব্যবহারের জন্য দোষী বা অক্ষমতায় ভুগছে বলে মনে করেন তাহলে হাউস প্রস্তাবটি বিবেচনা করতে পারে। 6. After the motion is passed by each House of Parliament by special majority, an address is presented to the President for removal of the judge. সংসদের প্রতিটি হাউস দ্বারা বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা প্রস্তাবটি পাস হওয়ার পরে বিচারপতিকে অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে একটি ভাষণ পেশ করা হয়। 7. Finally, the President passes an order removing the judge. অবশেষে রাষ্ট্রপতি বিচারপতিকে অপসারণের আদেশ দেন।
From the above, it is clear that the procedure for the impeachment of a judge of a high court is the same as that for a judge of the Supreme Court. উপরোক্ত থেকে এটা স্পষ্ট যে হাইকোর্টের একজন বিচারকের অভিশংসনের পদ্ধতি সুপ্রিম কোর্টের একজন বিচারপতির মতোই। It is interesting to know that no judge of a high court has been impeached so far. এটা জানা মজার বিষয় যে উচ্চ আদালতের কোনো বিচারপতিকে এখন পর্যন্ত অভিশংসন করা হয়নি। ট্রান্সফার অফ জাজেস, বিচারকদের বদলি। The President can transfer a judge from one high court to another after consulting the Chief Justice of India. On transfer, he is entitled to receive in addition to his salary such compensatory allowance as may be determined by Parliament. রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে একজন বিচারপতিকে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে স্থানান্তর করতে পারেন। স্থানান্তরের সময় তিনি তার বেতন ছাড়াও সংসদ কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণমূলক ভাতা পাওয়ার অধিকারী। In 1977, the Supreme Court ruled that the transfer of High Court judges could be resorted to only as an exceptional measure and only in public interest and not by way of punishment. Again in 1994, the Supreme Court held that judicial review is necessary to check arbitrariness in transfer of judges. But only the judge who is transferred can challenge it. 1977 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে উচ্চ আদালতের বিচারকদের বদলি শুধুমাত্র একটি ব্যতিক্রমী ব্যবস্থা হিসাবে এবং শুধুমাত্র জনস্বার্থে এবং শাস্তির উপায়ে নয়। আবার 1994 সালে সুপ্রিম কোর্ট বলেছিল যে বিচারকদের বদলিতে স্বেচ্ছাচারিতা ঠেকাতে বিচার বিভাগীয় পর্যালোচনা প্রয়োজন। তবে বদলি হওয়া বিচারকই তা চ্যালেঞ্জ করতে পারবেন। In the third judge's case 1998, the Supreme Court opined that in case of the transfer of High Court judges, the Chief Justice of India should consult, in addition to the collegium of four senior-most judges of the Supreme Court, the Chief Justice of the two High Courts, one from which the judge is being transferred and the other receiving him. Thus, the sole opinion of the Chief Justice of India does not constitute the consultation process. তৃতীয় বিচারকের মামলায় 1998 সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে যে হাইকোর্টের বিচারকদের বদলির ক্ষেত্রে ভারতের প্রধান বিচারপতির পরামর্শ নেওয়া উচিত। সুপ্রিম কোর্টের চারজন জ্যেষ্ঠ বিচারকের কলেজিয়াম ছাড়াও প্রধান বিচারপতি দুটি হাইকোর্টের যেখান থেকে একজন বিচারককে বদলি করা হচ্ছে এবং অন্যটি তাকে গ্রহণ করছে। সুতরাং ভারতের প্রধান বিচারপতির একমাত্র মতামত পরামর্শ প্রক্রিয়া গঠন করে না। অ্যাক্টিং, অ্যাডিশনাল অ্যান্ড রিটায়ার্ড জাজেস, ভারপ্রাপ্ত, অতিরিক্ত ও অবসরপ্রাপ্ত বিচারপতি। অ্যাক্টিং চিফ জাস্টিস, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। দি প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট এ জাজ অফ এ হাই কোর্ট অ্যাজ অ্যান অ্যাক্টিং চিফ জাস্টিস অফ দি হাই কোর্ট হোয়েন। রাষ্ট্রপতি উচ্চ আদালতের একজন বিচারককে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পারেন যখন: 1. দি অফিস অফ চিফ জাস্টিস অফ দি হাই কোর্ট ইজ ভ্যাকেন্ট অর হাইকোর্টের প্রধান বিচারপতির পদ শূন্য। 2. দি চিফ জাস্টিস অফ দি হাই কোর্ট ইজ টেম্পোরারিলি অ্যাবসেন্ট অর হাইকোর্টের প্রধান বিচারপতি সাময়িকভাবে অনুপস্থিত। 3. দি চিফ জাস্টিস অফ দি হাই কোর্ট ইজ আনএবল টু পারফর্ম দি ডিউটিস অফ হিজ অফিস হাইকোর্টের প্রধান বিচারপতি তার অফিসের দায়িত্ব পালনে অক্ষম। অ্যাডিশনাল অ্যান্ড অ্যাক্টিং জাজেস, অতিরিক্ত ও ভারপ্রাপ্ত বিচারক। The President can appoint duly qualified persons as additional judges of a high court for a temporary period not exceeding 2 years when রাষ্ট্রপতি যথাযথভাবে যোগ্য ব্যক্তিদের হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে অস্থায়ী সময়ের জন্য নিয়োগ করতে পারেন যা অনধিক 2 বছরের জন্য। 1. There is a temporary increase in the business of the high court or উচ্চ আদালতের ব্যবসায় একটি অস্থায়ী বৃদ্ধি আছে। 2. There are arrears of work in the High Court. উচ্চ আদালতে কাজের বকে আছে। The President can also appoint a duly qualified person as an acting judge of a High Court when a judge of that High Court other than the Chief Justice is. রাষ্ট্রপতি একজন যথাযথ যোগ্য ব্যক্তিকে উচ্চ আদালতের ভারপ্রাপ্ত বিচারক হিসাবে নিয়োগ করতে পারেন যখন সেই উচ্চ আদালতের একজন বিচারক প্রধান বিচারপতি ব্যতীত হন। 1. Unable to perform the duties of his office due to absence or any other reason, or অনুপস্থিতি বা অন্য কোন কারণে তার অফিসের দায়িত্ব পালন করতে অক্ষম। 2.
appointed to act temporarily as Chief Justice of that High Court. সেই উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসাবে সাময়িকভাবে কাজ করার জন্য নিযুক্ত। An acting judge holds office until the permanent judge resumes his office. However, both the additional or acting judge cannot hold office after attaining the age of 62 years. একজন ভারপ্রাপ্ত বিচারক যতক্ষণ না স্থায়ী বিচারক তার কার্যভার পুনরায় শুরু করেন ততক্ষণ পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকেন। তবে অতিরিক্ত বা ভারপ্রাপ্ত বিচারক উভয়ই 62 বছর বয়স পেরিয়ে পদে থাকতে পারবেন না। রিটায়ার্ড জাজেস, অবসরপ্রাপ্ত বিচারকগণ। At any time, the Chief Justice of a High Court of a state can request a retired judge of that High Court or any other High Court to act as a judge of the High Court of that state for a temporary period. He can do so only with the previous consent of the President and also of the person to be so appointed. Such a judge is entitled to such allowances as the President may determine. He will also enjoy all the jurisdiction, powers and privileges of a judge of that High Court. But, he will not otherwise be deemed to be a judge of that High Court. যে কোনো সময়ে একটি রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি সেই হাইকোর্ট বা অন্য কোনো হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারককে অস্থায়ী সময়ের জন্য সেই রাজ্যের উচ্চ আদালতের বিচারক হিসেবে কাজ করার জন্য অনুরোধ করতে পারেন। তিনি শুধুমাত্র রাষ্ট্রপতির পূর্বের সম্মতি এবং সেই সাথে নিয়োগ করা ব্যক্তির সম্মতিতে তা করতে পারেন। এই ধরনের একজন বিচারক রাষ্ট্রপতির নির্ধারিত ভাতা পাওয়ার অধিকারী। তিনি সেই উচ্চ আদালতের একজন বিচারকের সমস্ত এখতিয়ার, ক্ষমতা ও সুযোগ সুবিধাও ভোগ করবেন। তবে তিনি অন্যথায় উচ্চ আদালতের বিচারক হিসাবে গণ্য হবেন না। ইন্ডিপেন্ডেন্স অফ হাই কোর্ট, উচ্চ আদালতের স্বাধীনতা। The independence of a high court is very essential for the effective discharge of the duties assigned to it. It should be free from the encroachments, pressures and interference of the Executive Council of Ministers and the legislature. It should be allowed to do justice without fear or favor. একটি উচ্চ আদালতের স্বাধীনতা তার উপর অর্পিত দায়িত্ব কার্যকরভাবে পালনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি নির্বাহী বিভাগ, মন্ত্রী পরিষদ এবং আইনসভার দখল, চাপ এবং হস্তক্ষেপ থেকে মুক্ত হওয়া উচিত। ভয় বা পক্ষপাত ছাড়াই ন্যায়বিচার করতে দেওয়া উচিত। The Constitution has made the following provisions to safeguard and ensure the independent and impartial functioning of a high court. একটি উচ্চ আদালতের স্বাধীন ও নিরপেক্ষ কার্যকারিতা রক্ষা ও নিশ্চিত করার জন্য সংবিধানে নিম্নলিখিত বিধান করা হয়েছে। 1. Mode of appointment. অ্যাপয়েন্টমেন্টের মোড। The judges of a high court are appointed by the President, which means the cabinet, in consultation with the members of the judiciary itself, i.e., Chief Justice of India and the Chief Justice of the High Court. This provision curtails the absolute discretion of the executive as well as ensures that the judicial appointments are not based on any political or practical considerations. একটি উচ্চ আদালতের বিচারকগণ রাষ্ট্রপতি, যার অর্থ মন্ত্রিপরিষদ, বিচার বিভাগের সদস্যদের অর্থাৎ ভারতের প্রধান বিচারপতি এবং উচ্চ আদালতের প্রধান বিচারপতি সাথে পরামর্শ করে নিযুক্ত হন। এই বিধানটি নির্বাহী বিভাগের নিরঙ্কুশ বিচক্ষণতাকে কমিয়ে দেয় এবং সেই সাথে নিশ্চিত করে যে বিচার বিভাগীয় নিয়োগগুলি কোনো রাজনৈতিক বা ব্যবহারিক বিবেচনার ভিত্তিতে নয়। 2. সিকিউরিটি অফ টেনার, মেয়াদের নিরাপত্তা। The judges of a high court are provided with the security of tenure. They can be removed from office by the President only in the manner and on the grounds mentioned in the Constitution. This means that they do not hold their office during the pleasure of the President, or they are appointed by him. This is obvious from the fact that no judge of a high court has been removed or impeached so far. উচ্চ আদালতের বিচারকদের মেয়াদের নিরাপত্তা দেওয়া হয়। সংবিধানে উল্লিখিত পদ্ধতিতে এবং ভিত্তিতে রাষ্ট্রপতি কেবলমাত্র তাদের পদ থেকে অপসারণ করতে পারেন। এর অর্থ হল রাষ্ট্রপতির খুশির সময় তারা তাদের পদে অধিষ্ঠিত হন না, যদিও তারা তার দ্বারা নিযুক্ত হন। এ থেকে স্পষ্ট যে উচ্চ আদালতের কোনো বিচারককে এখন পর্যন্ত অপসারণ বা অভিশংসিত করা হয়নি। 3. ফিক্সড সার্ভিস কন্ডিশনস, নির্দিষ্ট পরিষেবার শর্তাবলী। The salaries, allowances, privileges, leave and pension of the judges of a high court are determined from time to time by the Parliament.
but they cannot be changed to their disadvantage after their appointment except during a financial emergency. Thus, the conditions of service of the judges of a high court remain same during their term of office. উচ্চ আদালতের বিচারকদের বেতন, ভাতা, সুযোগ সুবিধা, ছুটি এবং পেনশন সময়ে সময়ে সংসদ দ্বারা নির্ধারিত হয়। কিন্তু আর্থিক জরুরি অবস্থা ছাড়া তাদের নিয়োগের পরে তাদের অসুবিধার জন্য তাদের পরিবর্তন করা যাবে না। সুতরাং উচ্চ আদালতের বিচারকদের চাকরির শর্তাবলী তাদের কার্যকালের সময় একই থাকে। 4. এক্সপেন্সেস চার্জেড অন কনসলিডেটেড ফান্ড। একত্রিত তহবিলে চার্জ করা খরচ। দি স্যালারিস অ্যান্ড অলোয়েন্সেস অফ দি জাজেস, দি স্যালারিস, অলোয়েন্সেস অ্যান্ড পেনশনস অফ দি স্টাফ অ্যাজ ওয়েল অ্যাজ দি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অফ এ হাই কোর্ট আর চার্জেড অন দি কনসলিডেটেড ফান্ড অফ দি স্টেট। Thus, they are non-votable by the state legislature, though they can be discussed by it. It should be noted here that the pension of a High Court judge is charged on the Consolidated Fund of India and not the state. বিচারকদের বেতন ভাতা, কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনের পাশাপাশি উচ্চ আদালতের প্রশাসনিক খরচ রাষ্ট্রের একত্রিত তহবিলে চার্জ করা হয়। এইভাবে তারা রাজ্য আইনসভা দ্বারা অভোটযোগ্য, যদিও তারা এটি দ্বারা আলোচনা করা যেতে পারে। এখানে উল্লেখ্য যে হাইকোর্টের বিচারকের পেনশন ভারতের একত্রিত তহবিলে চার্জ করা হয়, রাজ্য নয়। 5. কন্ডাক্ট অফ জাজেস ক্যানট বি ডিসকসেড। বিচারকদের আচরণ আলোচনা করা যাবে না। দি কনস্টিটিউশন প্রহিবিটস এনি ডিসকাশন ইন পার্লামেন্ট অর ইন এ স্টেট লেজিসলেচার উইথ রেসপেক্ট টু দি কন্ডাক্ট অফ দি জাজেস অফ এ হাই কোর্ট ইন দি ডিসচার্জ অফ their ডিউটিস, এক্সেপ্ট হোয়েন অ্যান ইমপিচমেন্ট মোশন ইজ আন্ডার কনসিডারেশন অফ দি পার্লামেন্ট। সংবিধান সংসদে বা রাষ্ট্রীয় আইনসভায় উচ্চ আদালতের বিচারকদের দায়িত্ব পালনে আচরণের বিষয়ে কোনো আলোচনা নিষিদ্ধ করে, ব্যতীত যখন কোনো অভিশংসন প্রস্তাব সংসদে বিবেচনাধীন থাকে। 6. ব্যান অন প্র্যাকটিস আফটার রিটায়ারমেন্ট। অবসর গ্রহণের পরে অনুশীলনের উপর নিষেধাজ্ঞা। দি রিটায়ার্ড পার্মানেন্ট জাজেস অফ এ হাই কোর্ট আর প্রহিবিটেড ফ্রম প্লিডিং ওর অ্যাক্টিং ইন এনি কোর্ট অর বিফোর এনি অথরিটি ইন ইন্ডিয়া এক্সেপ্ট দি সুপ্রিম কোর্ট অ্যান্ড দি আদার হাই কোর্টস। দিস সেন্সার্স দ্যাট দে ডো নট ফেভর এনি ওয়ান ইন দি হোপ অফ ফিউচার ফেভর। উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত স্থায়ী বিচারকদের সুপ্রিম কোর্ট এবং অন্যান্য হাইকোর্ট ব্যতীত কোনো আদালতে বা ভারতের কোনো কর্তৃপক্ষের কাছে আবেদন করা বা কাজ করা নিষিদ্ধ। এটি নিশ্চিত করে যে তারা ভবিষ্যতের অনুগ্রহের আশায় কারও পক্ষপাতী নয়। 7. পাওয়ার টু পিউনিশ ফর ইটস কন্টেম্পটি। এর অবমাননার জন্য শাস্তি দেওয়ার ক্ষমতা। এ হাই কোর্ট ক্যান পিউনিশ এনি পারসন ফর ইটস কন্টেম্পটি। Thus, its actions and decisions cannot be criticized and opposed by anybody. This power is vested in a high court to maintain its authority, dignity and honor. একটি উচ্চ আদালত অবমাননার জন্য যে কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারে। সুতরাং এর কাজ এবং সিদ্ধান্তের কেউ সমালোচনা ও বিরোধিতা করতে পারে না। এই ক্ষমতা উচ্চ আদালতের কর্তৃত্ব, মর্যাদা এবং সম্মান বজায় রাখার জন্য ন্যস্ত করা হয়। ফ্রিডম টু অ্যাপয়েন্ট ইটস স্টাফ। এর কর্মী নিয়োগের স্বাধীনতা। দি চিফ জাস্টিস অফ এ হাই কোর্ট ক্যান অ্যাপয়েন্ট অফিসার্স অ্যান্ড সার্ভান্টস অফ দি হাই কোর্ট উইদাউট এনি ইন্টারফারেন্স ফ্রম দি এক্সিকিউটিভ। হি ক্যান অলসো প্রেসক্রাইব দেয়ার কন্ডিশনস অফ সার্ভিস। উচ্চ আদালতের প্রধান বিচারপতি নির্বাহী বিভাগের কোনো হস্তক্ষেপ ছাড়াই উচ্চ আদালতের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করতে পারেন। তিনি তাদের চাকরির শর্তও নির্ধারণ করতে পারেন। 9. Its jurisdiction cannot be curtailed. এর এখতিয়ার কমানো যাবে না। The jurisdiction and powers of a high court insofar as they are specified in the constitution cannot be curtailed both by the parliament and the state legislature. But, in other respects, the jurisdiction and powers of a high court can be changed both by the parliament and the state legislature. একটি উচ্চ আদালতের এখতিয়ার এবং ক্ষমতাগুলি যতদূর সংবিধানে নির্দিষ্ট করা হয়েছে তা সংসদ এবং রাজ্য আইনসভা উভয়ই হ্রাস করতে পারে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে একটি উচ্চ আদালতের এখতিয়ার এবং ক্ষমতা সংসদ এবং রাজ্য আইনসভা উভয়ই পরিবর্তন করতে পারে। 10. সেপারেশন ফ্রম এক্সিকিউটিভ। নির্বাহী থেকে বিচ্ছেদ। The Constitution directs the state to take steps to separate the judiciary from the executive in public service. This means that the executive authorities should not possess the judicial powers.
Consequent upon its implementation, the role of executive authorities in judicial administration came to an end. সংবিধান রাষ্ট্রকে নির্দেশ দেয় সরকারি চাকরিতে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার পদক্ষেপ নিতে। এর অর্থ হল নির্বাহী কর্তৃপক্ষের বিচারক ক্ষমতা থাকা উচিত নয়। এর বাস্তবায়নের ফলে বিচার প্রশাসনে নির্বাহী কর্তৃপক্ষের ভূমিকা শেষ হয়ে যায়। জুরিসডিকশন অ্যান্ড পাওয়ার্স অফ হাই কোর্ট। উচ্চ আদালতের এখতিয়ার ও ক্ষমতা। লাইক দি সুপ্রিম কোর্ট, দি হাই কোর্ট হ্যাজ বিন ভেস্টেড উইথ কুইট এক্সটেন্সিভ অ্যান্ড ইফেক্টিভ পাওয়ার্স। It is the highest court of appeal in this state. It is the protector of the fundamental rights of the citizens. It is vested with the power to interpret the Constitution. Besides, it has supervisory and consultative roles. সুপ্রিম কোর্টের মতো হাইকোর্টকেও যথেষ্ট ব্যাপক ও কার্যকর ক্ষমতা দেওয়া হয়েছে। এটি রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত। এটি নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষক। এটি সংবিধানের ব্যাখ্যা করার ক্ষমতা দিয়ে ন্যস্ত। এছাড়াও এটির তত্ত্বাবধায়ক এবং পরামর্শমূলক ভূমিকা রয়েছে। However, the Constitution does not contain detailed provisions with regard to the jurisdiction and powers of a high court. It only lays down that the jurisdiction and powers of a high court are to be the same as immediately before the commencement of the Constitution. But there is one addition, that is, the Constitution gives a high court jurisdiction over revenue matters, which it did not enjoy in the pre-Constitution era. The Constitution also confers, by other provisions, some more additional powers on a high court like right jurisdiction, power of superintendence, consultative power, etc. Moreover, it empowers the Parliament and the state legislature to change the jurisdiction and powers of a high court. যাই হোক, সংবিধানে উচ্চ আদালতের এখতিয়ার ও ক্ষমতা সংক্রান্ত বিশদ বিধান নেই। এটি কেবল নির্ধারণ করে যে একটি উচ্চ আদালতের এখতিয়ার এবং ক্ষমতা সংবিধান প্রবর্তনের অবিলম্বে একই হতে হবে। তবে একটি সংযোজন আছে, সেটি হল, সংবিধান রাজস্ব সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতের এখতিয়ার দেয়, যা সংবিধান পূর্ব যুগে এটি উপভোগ করত না। সংবিধান উচ্চ আদালতকে অন্যান্য বিধান দ্বারা আরও কিছু অতিরিক্ত ক্ষমতা প্রদান করে, যেমন রিটের এখতিয়ার, তত্ত্বাবধানে ক্ষমতা, পরামর্শমূলক ক্ষমতা ইত্যাদি। অধিকন্তু, এটি সংসদ এবং রাজ্য আইনসভাকে উচ্চ আদালতের এখতিয়ার ও ক্ষমতা পরিবর্তন করার ক্ষমতা দেয়। At present, a high court enjoy the following jurisdiction and powers. বর্তমানে, একটি উচ্চ আদালত নিম্নলিখিত এখতিয়ার এবং ক্ষমতা ভোগ করে। 1. অরিজিনাল জুরিসডিকশন, মূল এখতিয়ার। 2. রাইট জুরিসডিকশন, রিট এখতিয়ার। 3. অ্যাপেলেট জুরিসডিকশন, আপিলের এখতিয়ার। 4. সুপারভিজরি জুরিসডিকশন, সুপারভাইজরি এখতিয়ার। 5. কন্ট্রোল ওভার সাবঅর্ডিনেট কোর্টস, অধস্তন আদালতের উপর নিয়ন্ত্রণ। 6. এ কোর্ট অফ রেকর্ড, রেকর্ড আদালত। 7. পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ, বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা। দি প্রেজেন্ট জুরিসডিকশন অ্যান্ড পাওয়ার্স অফ এ হাই কোর্ট আর গভর্নেড বাই। একটি উচ্চ আদালতের বর্তমান এখতিয়ার এবং ক্ষমতা দ্বারা পরিচালিত হয়। দি কনস্টিটিউশনাল প্রভিশনস, সাংবিধানিক বিধান। বি. দি লেটার্স প্যাটেন্ট, চিঠির পেটেন্ট। সি. দি অ্যাক্টস অফ পার্লামেন্ট, সংসদের আইন। ডি. দি অ্যাক্টস অফ স্টেট লেজিসলেচার, রাজ্য আইনসভার আইন। ইন্ডিয়ান পেনাল কোড 1860, ভারতীয় দণ্ডবিধি 1860, এফ. ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973 অ্যান্ড ফৌজদারি কার্যবিধি 1973। জি. সিভিল প্রসিডিওর কোড 1908, সিভিল প্রসিডিওর কোড 1908। অরিজিনাল জুরিসডিকশন, মূল এখতিয়ার। It means the power of a high court to hear disputes in the first instance, not by way of appeal. It extends to the following. এর অর্থ হল একটি উচ্চ আদালতের ক্ষমতা প্রথম দৃষ্টান্তে বিবাদের শুনানির জন্য, আপিলের মাধ্যমে নয়। এটি নিম্নলিখিত পর্যন্ত প্রসারিত। ম্যাটার্স অফ অ্যাডমিরাল্টি অ্যান্ড কন্টেম্পটি অফ কোর্ট, অ্যাডমিরাল্টি এবং আদালত অবমাননার বিষয়ে। বি. ডিসপুটস রিলেটিং টু দি ইলেকশন অফ মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার্স, সংসদ ও রাজ্য আইনসভার সদস্যদের নির্বাচন সংক্রান্ত বিরোধ। সি. রিগার্ডিং রেভিনিউ ম্যাটার অর অ্যান অ্যাক্ট অর্ডারেড অর ডন ইন রেভিনিউ কালেকশন, রাজস্ব সংক্রান্ত বিষয় বা রাজস্ব আদায় আদেশ করা বা করা কোনো কাজ।
দি এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন্স, নাগরিকদের মৌলিক অধিকারের প্রয়োগ। Cases ordered to be transferred from a subordinate court involving the interpretation of the Constitution to its own file. সংবিধানের ব্যাখ্যা সংশ্লিষ্ট অধস্তন আদালত থেকে নিজস্ব ফাইলে স্থানান্তর করার নির্দেশ দেওয়া মামলা। If the four high courts, i.e. Calcutta, Bombay, Madras and Delhi high courts have original civil jurisdiction in cases of higher value. চারটি উচ্চ আদালতের অর্থাৎ কলকাতা, বম্বে, মাদ্রাজ এবং দিল্লি হাইকোর্ট উচ্চ মূল্যের মামলাগুলির মূল দেওয়ানি এখতিয়ার রয়েছে। বিফোর 1973, দি ক্যালকুত্তো, বম্বে অ্যান্ড মাদ্রাজ হাইকোর্ট also had original criminal jurisdiction. This was fully abolished by the Criminal Procedure Code 1973. 1973 সালের আগে কলকাতা, বম্বে এবং মাদ্রাজ হাইকোর্টেরও মূল ফৌজদারি এখতিয়ার ছিল। এটি ফৌজদারি কার্যবিধি 1973 দ্বারা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছিল। 2. রাইট জুরিসডিকশন, রিট এখতিয়ার। আর্টিকেল 226 অফ দি কনস্টিটিউশন এম্পাওয়ার্স এ হাই কোর্ট টু ইস্যু রাইটস ইনক্লুডিং হাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিয়ারেরি, prohibition and co-warranto for the enforcement of the fundamental rights of the citizens and for any other purpose. The phrase, for any other purpose, refers to the enforcement of an ordinary legal right. The High Court can issue rights to any person, authority and government not only within its territorial jurisdiction but also outside its territorial jurisdiction if the cause of action arises within its territorial jurisdiction. সংবিধানের 226 অনুচ্ছেদ একটি উচ্চ আদালতকে নাগরিকদের মৌলিক অধিকার প্রয়োগের জন্য এবং অন্য কোনো উদ্দেশ্যে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওরারি, নিষেধাজ্ঞা এবং কোয়ারেন্টো সহ রিট জারি করার ক্ষমতা দেয়। অন্য কোনো উদ্দেশ্যে শব্দগুচ্ছটি একটি সাধারণ আইনি অধিকারের প্রয়োগকে বোঝায়। উচ্চ আদালত যে কোনো ব্যক্তি, কর্তৃপক্ষ এবং সরকারকে শুধুমাত্র তার আঞ্চলিক এখতিয়ারের মধ্যেই নয় বরং তার আঞ্চলিক এখতিয়ারের বাইরেও রিট জারি করতে পারে যদি তার আঞ্চলিক এখতিয়ারের মধ্যে কর্মের কারণ দেখা দেয়। The right jurisdiction of the High Court under Article 226 is not exclusive but concurrent with the right jurisdiction of the Supreme Court under Article 32. It means, when the fundamental rights of a citizen are violated, the aggrieved party has the option of moving either the High Court or the Supreme Court directly. হাইকোর্টের রিটের এখতিয়ার অনুচ্ছেদ 226 এর অধীনে একচেটিয়া নয় তবে সুপ্রিম কোর্টের রিটের এখতিয়ারের 32 ধারার অধীনে সাথে সমসাময়িক। এর অর্থ হল যখন কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তখন সংক্ষুব্ধ পক্ষের কাছে সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার বিকল্প থাকে। However, the right jurisdiction of the High Court is wider than that of the Supreme Court. This is because the Supreme Court can issue rights only for the enforcement of fundamental rights and not for any other purpose, that is, it does not extend to a case where the breach of an ordinary legal right is alleged. তবে হাইকোর্টের রিটের এখতিয়ার সুপ্রিম কোর্টের চেয়ে বিস্তৃত। এর কারণ হল সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকার প্রয়োগের জন্য রিট জারি করতে পারে এবং অন্য কোন উদ্দেশ্যে নয়, অর্থাৎ এটি এমন একটি মামলায় প্রসারিত হয় না যেখানে একটি সাধারণ আইনি অধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়। In the Chandra Kumar case 1997, the Supreme Court ruled that the right jurisdiction of both the High Court and the Supreme Court constitute a part of the basic structure of the Constitution. Hence, it cannot be ousted or excluded even by way of an amendment to the Constitution. চন্দ্র কুমার মামলায় 1997 সুপ্রিম কোর্ট রায় দেয় যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ের রিটের এখতিয়ার সংবিধানের মৌলিক কাঠামোর একটি অংশ গঠন করে। সুতরাং সংবিধান সংশোধনের মাধ্যমেও এটিকে ক্ষমতাচ্যুত বা বাদ দেওয়া যাবে না। 3. অ্যাপেলেট জুরিসডিকশন, আপিলের এখতিয়ার। এ হাই কোর্ট ইজ প্রিমারিলি এ কোর্ট অফ অ্যাপিল। It hears appeals against the judgments of subordinate courts functioning in its territorial jurisdiction. It has appellate jurisdiction in both civil and criminal matters. Hence, the appellate jurisdiction of a high court is wider than its original jurisdiction. একটি উচ্চ আদালত প্রাথমিকভাবে আপিল আদালত। এটি তার আঞ্চলিক এখতিয়ারে কাজ করা অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি করে।
দেওয়ানি এবং ফৌজদারি উভয় বিষয়েই এর আপিলের এখতিয়ার রয়েছে। সুতরাং একটি উচ্চ আদালতের আপিলের এখতিয়ার তার মূল এখতিয়ারের চেয়ে প্রশস্ত। সিভিল ম্যাটার্স। সিভিল ম্যাটার্স। দি সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন অফ এ হাই কোর্ট ইজ অ্যাজ ফলোস। উচ্চ আদালতের দেওয়ানি আপিলের এখতিয়ার নিম্নরূপ। First appeals from the orders and judgments of the district courts, additional district courts and other subordinate courts lead directly to the High Court on both questions of law and fact if the amount exceeds the stipulated limit. জেলা আদালত, অতিরিক্ত জেলা আদালত এবং অন্যান্য অধস্তন আদালতের আদেশ এবং রায় থেকে প্রথম আপিল সরাসরি উচ্চ আদালতে, আইন এবং বাস্তব উভয় প্রশ্নে, যদি পরিমাণ নির্ধারিত সীমা অতিক্রম করে। Second appeals from the orders and judgments of the district court or other subordinate courts lead to the High Court in the cases involving questions of law only and not questions of fact. জেলা আদালত বা অন্যান্য অধস্তন আদালতের আদেশ এবং রায় থেকে দ্বিতীয় আপিল শুধুমাত্র আইনের প্রশ্ন জড়িত মামলায় উচ্চ আদালতে মিথ্যা বলা হয় এবং সত্যের প্রশ্ন নয়। The Calcutta, Bombay and Madras High Courts have provision for intra-court appeals. When a single judge of the High Court has decided a case either under the original or appellate jurisdiction of the High Court, an appeal from such a decision lies to the division bench of the same High Court. কলকাতা, বম্বে এবং মাদ্রাজ হাইকোর্টে আন্ত আদালত আপিলের বিধান রয়েছে। যখন হাইকোর্টের একজন একক বিচারক একটি মামলার সিদ্ধান্ত নেন, হয় হাইকোর্টের মূল বা আপিলের এখতিয়ারের অধীনে, এই ধরনের সিদ্ধান্তের একটি আপিল একই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে থাকে। Appeals from the decisions of the administrative and other tribunals lead to the division bench of the state high court. In 1997, the Supreme Court ruled that the tribunals are subject to the right jurisdiction of the high courts. Consequently, it is not possible for an aggrieved person to approach the Supreme Court directly against the decisions of the tribunals, without first going to the high courts. প্রশাসনিক এবং অন্যান্য ট্রাইব্যুনালের সিদ্ধান্ত থেকে আপিলগুলি রাজ্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পড়ে। 1997 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে ট্রাইব্যুনালগুলি উচ্চ আদালতের রিটের এখতিয়ারের অধীন। ফলস্বরূপ কোনো সংক্ষুব্ধ ব্যক্তির পক্ষে উচ্চ আদালতে না গিয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়া সম্ভব নয়। ক্রিমিনাল ম্যাটার্স। অপরাধমূলক বিষয়। The criminal appellate jurisdiction of a high court is as follows. উচ্চ আদালতের ফৌজদারি আপিলের এখতিয়ার নিম্নরূপ। Appeals from the judgments of Sessions Court and Additional Sessions Court lead to the High Court if the sentence is one of imprisonment for more than 7 years. It should also be noted here that a death sentence, popularly known as capital punishment, awarded by a Sessions Court or an Additional Sessions Court should be confirmed by the High Court before it can be executed, whether there is an appeal by the convicted person or not. দায়রা আদালত এবং অতিরিক্ত দায়রা আদালতের রায় থেকে আপিল উচ্চ আদালতে মিথ্যা হয় যদি সাজা 7 বছরের বেশি কারাদণ্ডের একটি হয়। এখানে এটিও উল্লেখ করা উচিত যে দায়রা আদালত বা অতিরিক্ত দায়রা আদালত কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ড, যা মৃত্যুদণ্ড হিসাবে পরিচিত, কার্যকর করার আগে উচ্চ আদালত কর্তৃক নিশ্চিত হওয়া উচিত দোষী সাব্যস্ত ব্যক্তির আপিল হোক বা না। In some cases specified in various provisions of the Criminal Procedure Code 1973, the appeals from the judgments of the Assistant Sessions Judge, Metropolitan Magistrate or other magistrates, judicial, lead to the High Court. ফৌজদারি কার্যবিধি 1973 এর বিভিন্ন বিধানে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, সহকারী দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অন্যান্য ম্যাজিস্ট্রেটদের বিচারক রায় থেকে আপিল হাইকোর্টে পড়ে। 4. Supervisory jurisdiction. Supervisory এখতিয়ার. A high court has the power of superintendence over all courts and tribunals functioning in its territorial jurisdiction, except military courts or tribunals. Thus, it may, একটি উচ্চ আদালতের তার আঞ্চলিক এখতিয়ারে, সামরিক আদালত বা ট্রাইব্যুনাল ব্যতীত কাজ করা সমস্ত আদালত এবং ট্রাইব্যুনালের উপর তত্ত্বাবধানে ক্ষমতা রয়েছে। সুতরাং এটি হতে পারে কল ফর রিটার্নস ফ্রম দ্যাম, তাদের কাছ থেকে ফেরতের আহ্বান। মেক অ্যান্ড ইস্যু জেনারেল রুলস অ্যান্ড প্রেসক্রাইব ফর্মস ফর রেগুলেটিং দি প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিংস অফ দ্যাম।
প্রণয়ন ও জারি, সাধারণ নিয়মাবলী এবং সেগুলির অনুশীলন ও কার্যধারা নিয়ন্ত্রণের জন্য ফর্ম নির্ধারণ। সি প্রেসক্রাইব ফর্মস ইন উইচ বুকস, এন্ট্রিস অ্যান্ড অ্যাকাউন্টস আর টু বি কেপ্ট বাই দেম, অ্যান্ড ফর্মগুলি লিখুন যেগুলিতে বই, এন্ট্রি এবং অ্যাকাউন্টগুলি তাদের রাখতে হবে, এবং দি স্যাটেল দি ফিস পেয়েবল টু দি শেরিফ, ক্লের্কস, অফিসার্স অ্যান্ড লিগাল প্র্যাকটিশনার্স অফ দ্যাম। শেরিফ, ক্লার্ক, অফিসার এবং তাদের আইনি অনুশীলনকারীদের প্রদেয় ফি নিষ্পত্তি করুন। দিস পাওয়ার অফ সুপারিনটেন্ডেন্স অফ এ হাই কোর্ট ইজ ভেরি ব্রড বিসিএইউজ। উচ্চ আদালতের সুপারিনটেন্ডেন্সের এই ক্ষমতা খুবই বিস্তৃত কারণ ইট এক্সটেন্ডস টু অল কোর্টস অ্যান্ড ট্রিব্যুনালস হোয়েদার দে আর সাবজেক্ট টু দি অ্যাপিলেট জুরিসডিকশন অফ দি হাই কোর্ট অর নট। এটি উচ্চ আদালতের আপিলের এখতিয়ারের অধীন হোক বা না হোক তা সমস্ত আদালত এবং ট্রাইব্যুনালগুলিতে প্রসারিত হয়। ইট কভার্স নট অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ সুপারিনটেন্ডেন্স বাট অলসো জুডিশিয়াল সুপারিনটেন্ডেন্স। এটি শুধুমাত্র প্রশাসনিক তত্ত্বাবধান নয় বরং বিচার বিভাগীয় তত্ত্বাবধানকেও অন্তর্ভুক্ত করে। ইট ইজ এ রিভিশনাল জুরিসডিকশন অ্যান্ড এটি একটি সংশোধনমূলক এখতিয়ার এবং ইট ক্যান বি সাউমতো অন ইটস অন অ্যান্ড নট নেসেসারিলি অন দি অ্যাপ্লিকেশন অফ এ পার্টি। এটি স্বতঃপ্রণোদিত হতে পারে নিজের থেকে এবং অগত্যা কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে নয়। However, this power does not vest the High Court with any unlimited authority over the subordinate courts and tribunals. It is an extraordinary power and hence has to be used most sparingly and only in appropriate cases. Usually, it is limited to যাই হোক, এই ক্ষমতা অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালের উপর উচ্চ আদালতের কোন সীমাহীন কর্তৃত্ব ন্যস্ত করে না। এটি একটি অসাধারণ শক্তি এবং তাই এটিকে সবচেয়ে কম ব্যবহার করতে হবে এবং শুধুমাত্র উপযুক্ত ক্ষেত্রেই ব্যবহার করতে হবে। সাধারণত এটি সীমাবদ্ধ এক্সেস অফ জুরিসডিকশন, এখতিয়ারের অতিরিক্ত গ্রস ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস, প্রাকৃতিক ন্যায়বিচারের চরম লঙ্ঘন, এরর অফ ল, আইনের ত্রুটি, ডিসরেগার্ড টু দি ল অফ সুপারিয়ার কোর্টস, উচ্চ আদালতের আইন অবহেলা, পারভার্স ফিন্ডিংস অ্যান্ড বিকৃত ফলাফল, এবং ম্যানিফেস্ট ইনজাস্টিস, অন্যায় প্রকাশ করা। 5. কন্ট্রোল ওভার সাবঅর্ডিনেট কোর্টস, অধস্তন আদালতের উপর নিয়ন্ত্রণ। In addition to its appellate jurisdiction and supervisory jurisdiction over the subordinate courts as mentioned above, a high court has an administrative control and other powers over them. These include the following. উপরে উল্লিখিত অধস্তন আদালতের উপর আপিলের এখতিয়ার এবং তত্ত্বাবধানে এখতিয়ার ছাড়াও একটি উচ্চ আদালতের তাদের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং অন্যান্য ক্ষমতা রয়েছে। এর মধ্যে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত রয়েছে। It is consulted by the governor in the matters of appointment, posting and promotion of district judges and in the appointments of persons to the judicial service of the state other than district judges. জেলা জজদের নিয়োগ, পদায়ন এবং পদোন্নতি এবং রাজ্যের বিচার বিভাগীয় পরিষেবায় জেলা বিচারক ব্যতীত ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে এটি গভর্নর দ্বারা পরামর্শ করা হয়। It deals with the matters of posting, promotion, grant of leave, transfers and discipline of the members of the judicial service of the state other than district judges. এটি রাষ্ট্রের বিচার বিভাগীয় পরিষেবার সদস্যদের জেলা বিচারক ব্যতীত পদায়ন, পদোন্নতি, ছুটি মঞ্জুর, বদলি এবং শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কাজ করে। It can withdraw a case pending in a subordinate court if it involves a substantial question of law that require the interpretation of the Constitution. It can then either dispose of the case itself or determine the question of law and return the case to the subordinate court with its judgment. এটি একটি অধস্তন আদালতে বিচারাধীন একটি মামলা প্রত্যাহার করতে পারে যদি এতে আইনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত থাকে যার জন্য সংবিধানের ব্যাখ্যা প্রয়োজন। এটি তখন নিজেই মামলা নিষ্পত্তি করতে পারে বা আইনের প্রশ্ন নির্ধারণ করতে পারে এবং মামলাটি তার রায় সহ অধস্তন আদালতে ফেরত দিতে পারে। Its law is binding on all subordinate courts functioning within its territorial jurisdiction in the same sense as the law declared by the Supreme Court is binding on all courts in India.
এর আইনটি তার আঞ্চলিক এখতিয়ারের মধ্যে কাজ করা সমস্ত অধস্তন আদালতের জন্য একই অর্থে বাধ্যতামূলক, যেভাবে সুপ্রিম কোর্ট দ্বারা ঘোষিত আইন ভারতের সমস্ত আদালতের জন্য বাধ্যতামূলক। 6. এ কোর্ট অফ রেকর্ড। একটি কোর্ট অফ রেকর্ড। অ্যাজ এ কোর্ট অফ রেকর্ড, এ হাই কোর্ট হ্যাজ টু পাওয়ার্স। রেকর্ড আদালত হিসাবে একটি উচ্চ আদালতের দুটি ক্ষমতা রয়েছে। The judgments, proceedings and acts of the High Court are recorded for perpetual memory and testimony. These records are admitted to be of evidentiary value and cannot be questioned when produced before any subordinate court. They are recognized as legal precedents and legal reference. উচ্চ আদালতের রায়, কার্যধারা এবং কাজগুলি চিরস্থায়ী স্মৃতি এবং সাক্ষ্যের জন্য রেকর্ড করা হয়। এই রেকর্ডগুলি সাক্ষ্য মানের বলে স্বীকার করা হয় এবং কোন অধস্তন আদালতে হাজির করার সময় জিজ্ঞাসাবাদ করা যায় না। তারা আইনি নজির এবং আইনি রেফারেন্স হিসাবে স্বীকৃত হয়। বি. ইট হ্যাজ পাওয়ার টু পিউনিশ ফর কন্টেম্পটি অফ কোর্ট এইদার উইথ সিম্পল ইমপ্রিজনমেন্ট অর উইথ ফাইন অর উইথ বোথ। আদালত অবমাননার জন্য সাধারণ কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে শাস্তি দেওয়ার ক্ষমতা রয়েছে। The expression contempt of court has not been defined by the Constitution. However, the expression has been defined by the Contempt of Court Act of 1971. Under this, contempt of court may be civil or criminal. Civil contempt means willful disobedience to any judgment, order, right or other process of a court or willful breach of an undertaking given to a court. Criminal contempt means the publication of any matter or doing an act which. আদালত অবমাননা শব্দটি সংবিধানে সংজ্ঞায়িত করা হয়নি। যাই হোক, অভিব্যক্তিটি 1971 সালের আদালত অবমাননা আইন দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। এর অধীনে আদালত অবমাননা দেওয়ানি বা ফৌজদারি হতে পারে। দেওয়ানি অবমাননা মানে কোনো রায়, আদেশ, রিট বা আদালতের অন্যান্য প্রক্রিয়ার ইচ্ছাকৃত অবাধ্যতা বা আদালতে প্রদত্ত অঙ্গীকারের ইচ্ছাকৃত লঙ্ঘন। ফৌজদারি অবমাননা মানে কোনো বিষয় প্রকাশ করা বা এমন কোনো কাজ করা যা স্ক্যান্ডালিজেস অর লাওয়ার্স দি অথরিটি অফ এ কোর্ট অর আদালতের কর্তৃত্ব কেলেঙ্কারি বা হ্রাস করে। প্রিজুডিস অর ইন্টারফারেস উইথ দি ডু কোর্স অফ এ জুডিশিয়াল প্রসিডিং অর কোন বিচারক কার্যধারার যথার্থ সময়ে কুসংস্কার বা হস্তক্ষেপ বা ইন্টারফারেস অর অবস্ট্রাক্টস দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ইন এনি আদার ম্যানার। অন্য কোনো উপায়ে বিচার প্রশাসনে হস্তক্ষেপ বা বাধা দেয়। However, innocent publication and distribution of some matter, fair and accurate report of judicial proceedings, fair and reasonable criticism of judicial acts and comment on the administrative side of the judiciary do not amount to contempt of court. যাই হোক, কিছু বিষয়ে নির্দোষ প্রকাশনা ও বিতরণ, বিচারক কার্যক্রমের ন্যায্য ও নির্ভুল প্রতিবেদন, বিচারক কার্যের ন্যায্য ও যুক্তিসঙ্গত সমালোচনা এবং বিচার বিভাগের প্রশাসনিক দিক সম্পর্কে মন্তব্য আদালত অবমাননার পরিমাপ করে না। As a court of record, a high court also has the power to review and correct its own judgment or order or decision, even though no specific power of review is conferred on it by the Constitution. রেকর্ড আদালত হিসাবে একটি উচ্চ আদালতের নিজস্ব রায় বা আদেশ বা সিদ্ধান্ত পর্যালোচনা এবং সংশোধন করার ক্ষমতা রয়েছে, যদিও সংবিধান দ্বারা এটিকে পর্যালোচনা কোনো নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়নি। দি সুপ্রিম কোর্ট, অন দি আদার হ্যান্ড, হ্যাজ বিন স্পেসিফিক্যালি কনফারেড উইথ দি পাওয়ার অফ রিভিউ বাই দি কনস্টিটিউশন। অন্যদিকে, সুপ্রিম কোর্টকে বিশেষভাবে সংবিধান দ্বারা পর্যালোচনা ক্ষমতা প্রদান করা হয়েছে। 7. পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা। জুডিশিয়াল রিভিউ ইজ দি পাওয়ার অফ এ হাই কোর্ট টু এক্সামিন দি কনস্টিটিউশনালিটি অফ লেজিসলেটিভ এনাক্টমেন্টস অ্যান্ড এক্সিকিউটিভ অর্ডার্স অফ বোথ দি সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস। On examination, if they are found to be violative of the Constitution, ultra vires, they can be declared as illegal, unconstitutional and invalid, null and void by the High Court. Consequently, they cannot be enforced by the government. বিচার বিভাগীয় পর্যালোচনা হল কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারের আইন প্রণয়ন এবং নির্বাহী আদেশের সাংবিধানিকতা পরীক্ষা করার জন্য একটি উচ্চ আদালতের ক্ষমতা। পরীক্ষায়, যদি তারা সংবিধান লঙ্ঘন আল্ট্রা ভাইরাস বলে প্রমাণিত হয়, তবে উচ্চ আদালত কর্তৃক তাদের অবৈধ,
অসাংবিধানিক এবং অবৈধ, নাল এবং অকার্যকর হিসাবে ঘোষণা করা যেতে পারে। ফলস্বরূপ, সেগুলি সরকার প্রয়োগ করতে পারে না। The phase judicial review has nowhere been used in the Constitution. The provisions of Articles 13 and 226 explicitly confer the power of judicial review on a high court. The constitutional validity of a legislative enactment or an executive order can be challenged in a high court on the following three grounds. যদিও বিচারক পর্যালোচনা বাক্যাংশটি সংবিধানে কোথাও ব্যবহার করা হয়নি, অনুচ্ছেদ 13 এবং 226 এর বিধানগুলি সুস্পষ্টভাবে একটি উচ্চ আদালতকে বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা প্রদান করে। একটি আইন প্রণয়নের সাংবিধানিক বৈধতা বা একটি নির্বাহী আদেশ নিম্নলিখিত তিনটি ভিত্তিতে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। It infringes the fundamental rights part III. এটি মৌলিক অধিকার লঙ্ঘন করে খণ্ড III. B. It is outside the competence of the authority which has framed it, and এটি প্রণয়নকারী কর্তৃপক্ষের যোগ্যতার বাইরে এবং C. It is repugnant to the constitutional provisions. এটি সাংবিধানিক বিধানের পরিপন্থী। The 42 Amendment Act of 1976 curtailed the judicial review power of High Court. It debarred the High Courts from considering the constitutional validity of any central law. However, the 43 Amendment Act of 1977 restored the original position. 1976 সালের 42তম সংশোধনী আইন উচ্চ আদালতের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা হ্রাস করে। এটি উচ্চ আদালতগুলিকে কেন্দ্রীয় আইনের সাংবিধানিক বৈধতা বিবেচনা করতে বাধা দেয়। যাইহোক, 1977 সালের 43তম সংশোধনী আইন মূল অবস্থান পুনরুদ্ধার করে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।